আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে একটা সমীকরণকে কিভাবে মৌলিক গেট দ্বারা, ন্যান্ড গেট দ্বারা আর নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হয় এই একটা ক্লাসে তোমরা এটা শিখতে পারবে। আর মনে রেখো, আমাদের পরীক্ষায় একটা সমীকরণ দিয়ে এটাকে কিন্তু সরল করতেও বলে, মানে এইভাবে বলে যে এই সমীকরণটাকে সরল করি মৌলিক গেট দ্বারা, ন্যান্ড গেট দ্বারা, নর গেট দ্বারা বাস্তবায়ন করো। তো এই ক্লাসে আমি তোমাদেরকে সরল করাবো না, সরল আমি তোমাদেরকে গত একটা ক্লাসে করিয়েছি। এই ক্লাসে আমার উদ্দেশ্য থাকবে একটা সমীকরণকে তুমি কিভাবে মৌলিক গেট দ্বারা, ন্যান্ড গেট দ্বারা, নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারো। এই তিনটা জিনিসই তোমরা আজকে এই ক্লাসে শিখতে পারবে। তো চলো আমরা এই যে সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ, এই সমীকরণটাকে আমরা আজকে মৌলিক গেট দ্বারাও বাস্তবায়ন করব, ন্যান্ড দ্বারাও বাস্তবায়ন করব, নর দ্বারাও বাস্তবায়ন করব। ফলে একটা ক্লাসে তোমার এই জিনিসটা রিভিশন হয়ে যাবে। তো প্রথমেই এই সমীকরণটাকে আমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করব। কোন গেট দ্বারা বলতো? মৌলিক গেট দ্বারা। এখন তোমার আগে জানতে হবে মৌলিক গেট মানে কি। এই যে আমরা এখানে লিখে রেখেছি, সবাই জানো এই গেটটার নাম হলো এন্ড গেট, এটার নাম হলো অর গেট, এটার নাম হলো নট গেট। এই তিনটা গেটকে একসাথে বলা হয় মৌলিক গেট। আবার বলছি, এন্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা গেটকে একসাথে বলা হয় মৌলিক গেট। আর এগুলার কাজগুলো একটু তুমি শিখে রাখো। এন্ড গেটের কাজ হলো গুণ করা, অর গেটের কাজ হলো যোগ করা, আর নট গেটের কাজ হলো বার দেওয়া, মানে উপর দিয়ে একটা দাগ দেওয়া। তো চলো আমরা প্রথমেই এই সমীকরণটাকে কিভাবে মৌলিক দ্বারা বাস্তবায়ন করতে হয় সেটি শিখি। তো প্রথমেই আমরা লিখলাম এই সমীকরণটাকে আমরা মৌলিক দ্বারা বাস্তবায়ন করি। তো মৌলিক দ্বারা বাস্তবায়ন করার জন্য প্রথমে তুমি দেখবে এই সমীকরণের ভিতরে কয়টা ইংরেজি বর্ণমালা আছে বা চলক আছে কয়টি। তো তুমি দেখতে পারবে এইখানে যে সমীকরণটা আছে এটার ভিতরে ইংরেজি বর্ণমালা আছে 3 ধরনের। তো 3 ধরনের দেখা তুমি 3টা দাগ দিবে। একটা দাগের নাম দিবে এ, আরেকটা দাগের নাম দিবে, আরেকটা দাগ দিবে, এই দাগের নাম আবার তুমি দিবে বি, আবার সি নামে আরেকটা অক্ষর আছে, ওইটার জন্য তুমি আবার আরেকটা দাগ দিবে, এটার নাম হবে সি। আমি কি বললাম? তোমার পরীক্ষায় যে সমীকরণটা দেওয়া থাকবে ওই সমীকরণটার ভিতরে যতটা ইংরেজি বর্ণমালা থাকবে ঠিক ততটা তুমি লম্বা করে দাগ দিবে। এবার তুমি দেখবে এই সমীকরণের ভিতরে সিঙ্গেল বার আছে কিনা। সিঙ্গেল বার মানে কি? একটা অক্ষরের উপরে একটা দাগ আছে কিনা, এরকম কি আছে? এই যে দেখো, এর উপরে একটা দাগ আছে, বি এর উপরে একটা দাগ আছে, সি এর উপরে একটা দাগ আছে, মানে প্রত্যেকটার উপরেই সিঙ্গেল বার আছে। এর জন্য এই বারের কাজ করে হলো নট গেট। এই তুমি এর থেকে একটা দাগ দিয়ে তুমি একটা নট গেট আঁকবে। কি গেট আঁকবে? নট গেট। এই নট গেট আঁকার পর এইভাবে আবার একটা লম্বা দাগ দিবে। আর এটা যেহেতু তুমি এ থেকে টেনেছো এর জন্য এটার নাম হবে এ বার। তো এখন বলো আমাদের কি বি বার আছে কিনা? হ্যাঁ, বি বারও আছে। এর জন্য বি থেকেও তুমি একটা নট গেট অঙ্কন করবে। এই নট গেট অঙ্কন করার পর এটার নাম তুমি দিয়ে দিবে বি বার। এবার দেখো সি বার আছে কিনা। হ্যাঁ, সি বারও আছে। যদি না থাকতো তাহলে আমরা আঁকবো না, যদি থাকে তাহলেই আঁকবো। তো সি বার আছে দেখা আমরা আবার এখানে একটা নট গেট আঁকলাম, এটার নামই হবে তোমার সি বার। তো প্রথম ধাপের কাজকে আমি আবার বলছি, ইংরেজি বর্ণমালা যতটা থাকবে ততটা লম্বা দাগ দিবে। যদি কারোর উপরে সিঙ্গেল বার থাকে ওই দাগটা থেকে একটা তার টেনে তুমি একটা নট গেট এঁকে দেবে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার উপরে সিঙ্গেল বার আছে, এর জন্য প্রত্যেকটা দাগ থেকে একটা একটা নট গেট। কোনো কারণে যদি দেখেন সি বার নেই তখন আমরা এটা আঁকতাম না। তো আশা করি সবাই প্রথম ধাপের কাজটা বুঝতে পেরেছো। এবার দ্বিতীয় ধাপের কাজ, ডান দিকে দাগ টানা। কিভাবে? প্রথমে দেখো তোমার সমীকরণই তোমাকে বলে দেবে তুমি কিভাবে কিভাবে দাগ টানবে। তো প্রথমে বলা আছে এ বার বি সি, তিনটা না? এই যে এই দাগটার নাম কি বলতো? এই দাগটার নাম কিন্তু এ বার, আর এই দাগটার নাম কিন্তু এ। তো তুমি প্রথমে এ বার থেকে একটা দাগ টানবে, এরপরে বলেছে বি, তুমি বি থেকে একটা দাগ টানবে, এরপরে বলেছে সি, তুমি সি থেকে একটা দাগ টানবে। টানার পর তুমি নিজে চিন্তা করতে হবে এই তিনটা জিনিস কি গুণাকারে আছে নাকি যোগাকারে আছে। তো দেখো মনে মনে কিন্তু গুণাকারে আছে। তো গুণাকারে থাকলে গুণের কাজ করে কি? এন্ড গেট। এর জন্য তুমি এখানে এন্ড গেট জুড়ে দিবে। দেওয়ার পর তুমি চেক দিবে কার কার থেকে এসেছে। এ বার থেকে ইনটু, ইনটু আমরা না দিলেও চলবে, এরপরে বি থেকে এসেছে, এরপরে সি থেকে এসেছে। এই হলো এ বার বিসি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এখন আমরা এটা করব, এরপরে এটা করব, এরপরে এটা করব, সব একই সিস্টেমে। তাহলে বলো তো এবার আমরা কার থেকে দাগ টানবো? এবার আমরা দাগ টানবো হলো এ থেকে, এরপরে দাগ টানবো বি বার থেকে, এরপরে দাগ টানবো সি থেকে। এই দাগ টানার পর এই তিনটা জিনিসও গুণাকার আছে, এন্ড গেট দিলাম। তাহলে হলো কি? এ বি বার সি। এরপরে আবার এ থেকে দাগ টানবো, এরপরে বি থেকে দাগ টানবো, এরপরে সি বার থেকে দাগ টানবো। এই যে এটা সি আর এই দাগটা হলো সি বার, এই সি বার থেকে দাগ টানবো। দাগ টানার পর এই তিনটাও কিন্তু গুণাকার আছে, আমরা দিয়ে দিলাম এন্ড গেট। তাহলে এন্ড গেট দিলে কে কে আসলো বলো তো? এই যে এ বি আর আসলো সি বার। এরপরে কার থেকে দাগ টানবে বলো? এরপরে দাগ টানবে এ বি সি থেকে। তাহলে এ থেকে একটা, এরপরে বি থেকে একটা, এরপরে সি থেকে একটা। আবার তিনটা গুণাকার আছে, আমরা একে দিলাম গুণের গেট, হয়ে গেল এ বি সি। এটা কি শেষ না? এই যে চারটা অংশ, একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ, চারটা অংশ কি আকারে আছে বলতো? চারটা অংশ কিন্তু এই যে যোগ আকারে আছে। তো যোগ আকারে থাকলে আমাদের যোগের গেট আঁকতে হবে।
এবার এই চারটা তার আমরা একসাথে করব, একসাথে না করলে তুমি চিত্রটা অঙ্কন করতে পারবে না। এই চারটা তার একসাথে যখন আনবে, আনার পর এই চারটা তারকে তুমি কোন গেট দ্বারা যুক্ত করবে? এই চারটা তার কিন্তু যোগ আকারে আছে, যোগের গেট দ্বারা তুমি যুক্ত করবে। যোগের গেটের নাম কি? অর গেট। এখন তুমি এই অর গেট এঁকে দেবে। তো এই অর গেট আঁকার পর তুমি একটু চিন্তা করো তো, এই চারটা তার দিয়ে কে কে এসেছে? প্রথমে এসেছে হলো এ বার বি সি, এরপরে আসছে এ বি বার সি, এরপরে এইটা কিন্তু যোগের কাজ করছি, এরপরে এ বি সি বার, এরপরে হলো কি এ বি সি। তো এই যে আমাদের কিন্তু এফ এর সমীকরণটা, এফ নামে যে সমীকরণটা আছে, এটা কিন্তু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেল। তুমি জাস্ট পরীক্ষার খাতায় নিচে লিখে দিবে চিত্র কি দ্বারা বাস্তবায়ন? মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, এই কথাটা লিখে দিবে, আমি আর লিখছি না। তো আশা করি সবাই মৌলিক গেট দ্বারা কিভাবে একটা সমীকরণকে বাস্তবায়ন করতে হয় সেটা বুঝতে পেরেছো। এবার আমরা এই সমীকরণটাকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করব। ন্যান্ড দ্বারা বাস্তবায়ন মানে কি? তুমি তো একটু আগে মৌলিক দ্বারা বাস্তবায়ন করলে, যেখানে তিনটা চিত্র দিয়ে তুমি ওই সমীকরণটাকে বাস্তবায়ন করেছো। আর এখন আমাদেরকে বলেছে এই সমীকরণটাকে শুধুমাত্র ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে, মানে এই চিত্রটা ছাড়া তুমি অন্য কোনো চিত্র ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র ন্যান্ড নামক চিত্রটা দিয়েই এই সমীকরণটা বাস্তবায়ন করতে হবে। তাহলে এই সমীকরণটাকে যদি তুমি ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে চাও, তাহলে ন্যান্ড সম্পর্কে তোমার একটা ধারণা থাকতে হবে। এটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই ন্যান্ড গেট তোমার গুণের কাজ করে আর হোলবারের কাজ করে। কিভাবে দেখো, এখানে যদি এ থাকে আর এখানে যদি বি থাকে, তাহলে প্রথমে হবে এ ইন্টু বি, আর এই গোল চিহ্নটা বারের কাজ করে, হোলবারের কাজ করে। তাহলে এই হোলবার দিলাম, কেউ ছোট বার দিবে না, হোলবার। তাহলে কি বললাম আবার বলো? ন্যান্ড গেট গুণের কাজ করে আর হোলবারের কাজ করে, কখনো সে যোগের কাজ করতে পারে না। তাহলে যোগের কাজ যদি সে করতে না পারে, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, সমীকরণের ভিতরে যদি যোগ চিহ্ন থাকে, তাহলে এই চিত্রটা ওই যোগের কাজটা কিভাবে করবে? যোগের কাজটা কিন্তু সে করতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এই সমীকরণটার ভিতরে যদি যোগ চিহ্ন থাকে, যদি থাকে, তাহলে ওই যোগ চিহ্নটিকে সরিয়ে তোমার গুণ চিহ্নে এটা পরিণত করতে হবে। এমন ভাবে যোগ চিহ্নটিকে গুণ চিহ্নে পরিণত করতে হবে যেন সমীকরণের মানের কোনো পরিবর্তন না হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এটা আমরা তোমাকে করিয়ে আরো ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে যে সমীকরণটা আছে, যদি এই সমীকরণটাকে আমাদের পরীক্ষায় ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে বলে, তাহলে তুমি মনে রাখবে, যদি পরীক্ষায় ন্যান্ড দ্বারা বাস্তবায়ন আসে, তাহলে যোগকে সরিয়ে গুণ বানাতে হবে, যদি যোগ চিহ্ন থাকে আর কি। তাহলে বলো এই সমীকরণের ভিতরে কি যোগ চিহ্ন আছে কিনা বলো তো? হ্যাঁ, যোগ চিহ্ন আছে। তোমার এই যোগ চিহ্নটিকে সরাতে হবে। কেন সরাতে হবে? ন্যান্ড গেট দিয়ে চিত্র অঙ্কন করতে গেলে ন্যান্ড গেট তো করতে পারবে শুধু গুণের কাজ আর হোলবারের কাজ, সে কিন্তু যোগের কাজটা করতে পারবে না। তাহলে এমন ভাবে এই যোগ চিহ্নটা আমাদের সরাতে হবে যেন মানের কোনো চেঞ্জ না হয়। তো প্রথমে তুমি একটা কাজ করবে, প্রথমে এই সমীকরণটা পুরোটা লিখবে, এ বার বি সি যোগ এ বি বার সি যোগ এ বি সি বার যোগ এ বি সি। এবার এইটার উপরে তুমি দুইটা হোলবার দিবে। কেন দুইটা হোলবার দিলাম? এই দুইটা হোলবার দিলে মানের কোনো চেঞ্জ হয় না, এবং এই দুইটা হোলবারের নিচের যে হোলবারটা আছে, এই বারটা আমরা এই যোগের জায়গায় ভাঙবো। তোমরা সবাই জানো যোগের জায়গায় ভাঙলে এটা গুণ হয়ে যায়। তাহলে আবার বলছি, দুইটা বার দিলাম, মানে কোনো চেঞ্জ হয়নি। এবার দুইটা বারের নিচের বারটা আমরা যোগের জায়গায় ভাঙবো, আর কোথাও ভাঙবো না, যোগের জায়গায়। তো যোগের জায়গায় যদি আমরা ভাঙি, তুমি একটু চিন্তা করো তো, যোগের জায়গায় যদি এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় যদি আমরা ভাঙি, তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? সমীকরণটা দাঁড়ায় এ বার বি সি, তার উপর একটা বার ভেঙে পড়লো, যোগ হয়ে গেল গুণ। আমাদের উদ্দেশ্য হলো যোগকে আগে গুণ বানানো, তারপর ন্যান দ্বারা বাস্তবায়ন। কারণ ন্যান গেট গুণের কাজ আর বারের কাজটা করতে পারবে। তাহলে দেখো এইবার বলো তো কি থাকে? এ বি বার সি, তার উপরে হোল বার। আবার এইখানে ভাঙলে এই যোগ হয়ে যায় গুণ, তাহলে থাকে কি এ বি সি বার হোল বার। এরপর আবার কি থাকে বলো তো? থাকে হলো এ বি সি, এই যে সরি এখানে গুণ হয়ে যাবে, তার উপরে আবার হোল বার। আর উপরের যে হোল বারটা ওইটা কিন্তু আমরা ভাঙ্গিনি, নিচের বারটাই আমরা ভেঙেছি। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, এটাকে আমরা সরল করেছি নাকি একটা উদ্দেশ্য পূরণ করেছি? আমরা একটা উদ্দেশ্য পূরণ করেছি। আমাদেরকে বলেছে এটাকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করার জন্য। এখন ন্যান্ড গেট গুণের কাজ আর বারের কাজ করতে পারে। এখন এই সমীকরণের ভিতরে আছে যোগ চিহ্ন, এই যোগ চিহ্নকে আমরা এমন ভাবে সরিয়েছি যেন মানের কোনো চেঞ্জ না হয়। দুইটা বার দিলে আমরা জানি মানের কোনো চেঞ্জ হয় না। এখন আমরা এটার দিকে তাকিয়ে তাকিয়ে আমরা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করব। এখন আবার বলতো, ইংরেজি বর্ণমালা আছে কয়টি? ইংরেজি বর্ণমালা আছে তিনটি। প্রথমে আমরা তিনটা লম্বা দাগ দিব, একটা দাগের নাম দিব এ, আরেকটা দাগের নাম দিব বি, আর আরেকটা দাগের নাম দিব সি। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। এবার সিঙ্গেল কোনো বার আছে কিনা দেখো তো। সিঙ্গেল বার আছে, এ বার আছে, বি বার আছে, সি বার আছে, সিঙ্গেল বার আছে। তো তুমি আগেরটা চিন্তা করো, আগে আমরা কিন্তু দিয়েছিলাম নট গেট, কিন্তু এইবার কিন্তু এই নট গেট দিলে স্যার কেটে দিবে, কারণ তোমাকে বলেছে ন্যান্ড গেট দেওয়ার জন্য।
এর জন্য আমরা এই নট গেটটা পরিবর্তন করে এখানে দিয়ে দেব ন্যান্ড গেট। কি গেট বলতো? ন্যান্ড গেট। এখন ন্যান্ড গেট কিন্তু আবার একতারে কাজ করে না। আবার বলছি, আগে তো নট গেট একতারে কাজ করতো, নট গেট একতারে কাজ করে, কিন্তু ন্যান্ড গেট একতারে কাজ করতে পারে না। এর জন্য তুমি এখানে 2 তার বানিয়ে দিবে। কয় তার বানিয়ে দিবে? 2 তার বানিয়ে দিবে। এই যে এইভাবে এল সাইজ করে 2 তার বানিয়ে দিবে। এটা নট গেটের মতো কাজ করবে। তো এটার নামই তুমি দিয়ে দিবে এ বার। তাহলে বলো তো এবার বি বার কিভাবে আঁকবে? বি বার আঁকবে, আবার একটা ন্যান্ড গেট আঁকবে, 2 তার বানিয়ে দিবে, এটার নাম তুমি দিয়ে দিবে হলো বি বার। এবার সি বার কিভাবে? নট গেট কি আঁকতে পারবে? নট গেট আঁকতে পারবে না, তোমার আঁকতে হবে ন্যান্ড গেট, যেটা 2 তার বানিয়ে দিবে। এরকম ভাবে ন্যান্ড গেট, এইভাবে না কিন্তু, এইভাবে না। যদি তুমি এটাকে এল সাইজ এভাবে করে দাও, তাহলে এই ন্যান্ড গেটটাই নট গেটের মতো কাজ করে। আমি একটু ক্লিয়ার করি, দেখো এখানে এ থাকলে এ এই তার দিয়ে যাচ্ছে, এই তার দিয়ে যাচ্ছে, কয়বার যাচ্ছে? এ ইনটু এ। গোলের জন্য কি? হোলবার। এবার তোমরা বুলিয়ানের সূত্র অনুসারে জানো, দুইটা এ থেকে একটা এ লেখা যায়, তাহলে একটা এ লিখলাম, এই যে এবার হলো। তাই আমরা সরাসরি এ বার, বি থেকে টানলে বি বার, সি থেকে টানলে আমরা বলতে পারি এটা হয়ে যাবে সি বার। আশা করি সবাই প্রথম ধাপের কাজ বুঝতে পেরেছো। এবার আমরা ডান দিকে দাগ টানবো। কিভাবে? যেটা যেটা থেকে আমাদেরকে বলে ওইটা থেকে আমরা দাগ টানবো। প্রথমে এবার, এবার থেকে দাগ টানলাম, এরপরে বি, বি থেকে দাগ টানলাম, এরপরে সি, এই সি থেকে আমরা দাগ টানলাম। এই তিনটা কি আকার আছে? গুণাকার আছে। যে আকারই থাকুক তোমার রাখতে হবে ন্যান্ড গেট। এই যে আমরা আঁকলাম ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট দেওয়ার পর তুমি একটু চেক করো তো, প্রথমে আসলো এ বার গুণের কাজ করলো, এরপরে আসলো বি গুণের কাজ করলো, এরপরে আসলো সি গুণের কাজ করলো। কিন্তু এবার এই গোলটা কি কাজ করবে? এই গোলটা আমরা তোমাদেরকে একটু আগে ক্লিয়ার করলাম, এটা হোলবারের কাজ করবে। এই যে আমরা যে সমীকরণটা আসলো, দেখো তো এটার মতো হবাও এসে গেল না? এটার মতো কিন্তু এসে গেছে। এর পরের গুলা তুমি ঠিক একই ভাবে করার চেষ্টা করো। প্রথমে এ থেকে দাগ টানলাম, এরপরে বি বার থেকে দাগ টানলাম, এরপরে আমরা সি থেকে দাগ টানলাম, টানার পর আবার আমরা দিলাম এই ন্যান্ড গেট। অ্যান্ড গেট দিলে কিন্তু হবে না, ন্যান্ড গেটই আঁকতে হবে, সব ন্যান্ড গেট আঁকতে হবে। ন্যান্ড গেট ছাড়া তুমি আঁকলে তোমার মার্কস 0 দিয়ে দিবে। তাহলে এইবার হবে কি? এ, বি বার, সি। আর এই গোলের জন্য হোল বার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আবার তুমি এ থেকে দাগ দিবে, বি থেকে দাগ দিবে, সি বার থেকে দাগ দিবে, দেওয়ার পর আবার তুমি ন্যান্ড গেট আঁকবে। তাহলে বলো তো কার থেকে দাগটা নিচ্ছে? এ ইনটু, ইনটু আমাদের দিতে হবে না, এরপরে বি, এরপর আমরা কার থেকে দাগটা নিচ্ছি? এরপর আমরা দাগটা নিচ্ছি সি বার থেকে। আমরা কি কোনো ভুল করেছি? এ বি বার সি না, ঠিক আছে। এবার সি বার থেকে দাগ টানলাম, এই গোলের জন্য হলো হোল বার। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। এরপরে এ বি সি, এই যে এ থেকে দাগ টানলাম, এরপরে বলো তো কার থেকে? বি থেকে, এরপরে আমরা দাগ টানবো সি থেকে। এই দাগ টানার পর এটা কিন্তু আবার ডাবল বার না, আমি ডাবল বার মনে করছি, এটা কিন্তু ইকুয়াল। ওকে, তো এবার এখানে আবার আমরা দিলাম ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট দেওয়ার পর বলতো কে কে আসলো? এ আসলো, এরপরে বি আসলো, এরপরে সি আসলো, গোলের জন্য হোলবার করলো। এবার এই চারটা তার তুমি একসাথে করবে। বলতো তারা কি আকারে আছে? গুণ আকারে আছে। গুণ আকারে থাকুক আর যে আকারে থাকুক, এই চারটা তার আমরা একসাথে নিয়ে কিন্তু আমাদের কোন গেট আঁকতে হবে বলতো? আমাদের কিন্তু আঁকতে হবে বাধ্যতামূলক ন্যান্ড গেট। হোক আর না হোক ন্যান্ড গেট আঁকতেই হবে। তো এখন আমরা বলতো কে কে আসলো? প্রথমে আসলো এ বার ইন্টু বি, ইন্টু আমরা দিলাম না, সি, আর গোলের জন্য হোল বার। এই জিনিসটা গুণের কাজ করে। এরপরে আসলো কে? এরপরে আসলো এ বি বার সি, গোলের জন্য হোল বার, যেটা পরে ছিল ওইটা সহ কিন্তু আমরা এনেছি। এরপরে এটা ইন্টু এ বি সি বার, তার উপরে আবার কি? হোল বার। এই যে এই অংশটা আসলো। এবার এই অংশটা আমরা এই জায়গাটা একটু মুছে দিই, আশা করি সবাই বুঝতে পারবে। এরপরে এরপরে আসলো এ বি সি হোলবার। এই গোলের জন্য কি হোলবার আমরা দিয়েছি? এই গোল হোলবার কিন্তু আমরা দেইনি, এটা দিলাম। এবার বলতো এই সমীকরণটা আর এই সমীকরণটা দেখতে একই কিনা? এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু দেখতে একদম একই রকম। আর এই সমীকরণটা আমরা কোন গেটের মাধ্যমে এনেছি বলতো? এই সমীকরণটা কিন্তু আমরা ন্যান্ড গেটের মাধ্যমে এনেছি। আর এই সমীকরণটার আরেকটা রূপ কি? আরেকটা রূপ কিন্তু আমাদের প্রশ্নটা। তাহলে বলতো আমাদের প্রশ্নটাকেই তো আমরা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করলাম। তাহলে এইভাবেই আমরা একটা সমীকরণকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করব। যদি যোগ চিহ্ন থাকে অবশ্যই এটাকে আমরা এমন ভাবে গুণ বানাবো যেন মানের কোনো চেঞ্জ না হয়। আশা করি সবাই ন্যান্ড দ্বারা বাস্তবায়ন বুঝতে পেরেছি। তো আমরা তো এই সমীকরণটাকে মৌলিক দ্বারাও বাস্তবায়ন করা শিখিয়েছি, ন্যান্ড দ্বারাও বাস্তবায়ন করা শিখিয়েছি। এবার তুমি এটাকে নর দ্বারা বাস্তবায়ন করা শিখবে। সবাই আবার নর গেট সম্পর্কে একটা ধারণা নেও। তোমাদেরকে যেহেতু আমি ন্যান্ড গেট এখন বুঝিয়েছি, অবশ্যই নর গেটটা তুমি বোঝার কথা, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। নর গেট দেখতে হলো এমন, এটা করবে যোগের কাজ আর হোলবারের কাজ। যোগের কাজ আর কিসের কাজ? হোলবারের কাজ। কিভাবে? মনে করো এখানে আছে এ, এখানে আছে বি, তাহলে এইটা হবে এরকম এ প্লাস বি, আর এই গোলের জন্য হবে হোলবার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমাকে একটা উত্তর দাও, এটা কিসের কাজ করতে পারবে? শুধু এটা কাজ করতে পারবে যোগের কাজ আর হোলবারের কাজ। এখন আমাদের পরীক্ষায় যদি কোনো একটা সমীকরণ
নর দ্বারা বাস্তবায়ন করতে বলে, তাহলে ওই সমীকরণে শুধুমাত্র যোগ চিহ্ন রাখতে হবে। সমীকরণে যদি গুণ চিহ্ন থাকে তাহলে ওই গুণ চিহ্নের পরিবর্তে আমাদের যোগ বানাতে হবে, এমন ভাবে বানাতে হবে যেন মানের কোনো পরিবর্তন না হয়। তো এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি নর দ্বারা বাস্তবায়ন করতে পারবে। তাহলে আমাকে বলো, নর গেট কিসের কাজ করবে? নর গেট যোগের কাজ করবে। যদি কোনোভাবে গুণ চিহ্ন থাকে আমরা ওইটাকে আগে যোগ বানাতে হবে। যদি সমীকরণে গুণ চিহ্ন থাকে তাহলে যোগ বানাতে হবে, কারণ নর গেট করে যোগের কাজ আর হোলবারের কাজ গুণের কাজ সে করতে পারবে না। এখন তোমরা আমাকে বলো, এই সমীকরণটাকে যদি আমরা নর দ্বারা বাস্তবায়ন করি, এটার ভিতরে কি গুণ চিহ্ন আছে কিনা? আছে, কিন্তু এই যে এগুলো কিন্তু মনে মনে গুণ চিহ্ন, এই গুণ চিহ্নগুলো কিন্তু আমাদের সরাতে হবে। এখন এই গুণ চিহ্ন আমরা কিভাবে সরাবো? এমন ভাবে গুণ চিহ্ন সরিয়ে যোগ চিহ্ন আনতে হবে যেন মানের কোনো চেঞ্জ না হয়। তাহলে কিভাবে, খেয়াল করো। প্রথমে আমরা লিখবো এ বার বি সি যোগ এ বি বার সি যোগ এ বি সি বার যোগ এ বি সি। এই সমীকরণটা লিখবে। আবার লেখার পর আমরা তো NAND দ্বারা বাস্তবায়ন করার সময় পুরাটার উপরে দুইটা ডাবল বার দিয়েছিলাম, কিন্তু NOR গেট দ্বারা বাস্তবায়ন করার সময় যেখানে যেখানে গুণ চিহ্ন আছে ওই জায়গাগুলোতে আমরা ডাবল বার দিব। তাহলে কি, খেয়াল করো, এখানে আমরা দুইটা ডাবল বার দিব। পুরাটার উপরে দিলে দেখা যাবে যে যোগের জায়গায় ভাঙতেই হবে, মাস্ট ভাঙতে গেলে এটা গুণ হয়ে যাবে। তো যোগ আমাদের রাখতে হবে, গুণগুলোর উপরে আমরা ডাবল বার দিব। ডাবল বার দিলে মানের কোনো চেঞ্জ হয় না, ডাবল বার দিলাম, এরপর আবার আমরা ডাবল বার দিলাম। এই ডাবল বার দিলে মানের চেঞ্জ হয় না। নিচের বারটা আমরা এই গুণের জায়গায় ভাঙবো। তাহলে বলতো, এর উপরে তো আগে একটা বার ছিল, আর একটা ভেঙে পড়লো, আর এটা যোগ হয়ে গেল। বি এর উপরে একটা পড়লো, সি এর উপরে একটা পড়লো, আর উপরে যে হোল বার উপরেরটা এটা কিন্তু রইলো। এরপরে যোগের যোগ দিলাম। আবার খেয়াল করো, এ বার হলো প্লাস বি বার তো আগেই ছিল, একটা ভেঙে পড়লো, প্লাস সি বার হলো, এই যে এই জায়গায় ভাঙলো, এই জায়গায় ভাঙলে কিন্তু গুণের চিহ্নটা যোগ হয়ে গেল। এবার উপরের হোল বারটা এভাবে আমরা দিলাম। এরপরে এই যোগের যোগ দিলাম। নিচের বারটা আমরা আবার ভাঙি, এ বার প্লাস বি বার প্লাস সি বার আগে একটা ছিল, মানে একটা বার আগে থেকেই ছিল, একটা ভেঙে পড়লো, আর উপরের হোল বারটা কিন্তু রইল। এরপর আবার দিব প্লাস, নিচের বারটা যদি ভাঙি, এ বার প্লাস বি বার প্লাস সি বার, আর ওই যে আমাদের কিন্তু উপরের হোল বারটা রয়ে গেল। এখন বলতো, আমাদের উদ্দেশ্য পূরণ হলো না? আমাদের উদ্দেশ্য কিন্তু পূরণ হয়েছে। নর গেট দ্বারা বাস্তবায়ন আসলে গুণকে যোগ বানাতে হয়, আমরা গুণকে যোগ বানালাম। তুমি এই গুণকে যোগ বানানোর পরে যদি দেখো যে এই সমীকরণটার ভিতরে কোনটার উপরে ডাবল বার আছে, ছোট ছোট ডাবল বার আছে, একটার উপরে দুইটা বার আছে, এরকম যদি কখনো থাকে তাহলে ওই দুইটা বার তুমি একটু বাদ দিয়ে দিবি। তাহলে আরেকটা লাইন আমাদের করতে হবে, খেয়াল করতে, এখানে দুইটা ডাবল বার আছে, এটা বাদ দিতে হবে। ডাবল বার বাদ দিলে মানের কোনো চেঞ্জ হয় না, আর এটা আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো সবসময়। তাহলে এ প্লাস বি বার প্লাস সি বার হোল বার প্লাস এ বার প্লাস বি ডাবল বার, মানে শুধু বি হয়ে যাবে, সি বার তারপরে হোল বার, মানে ডাবল বার থাকলে এটা বাদ দিয়ে দিবি যদি আসে আর কি। এরপরে প্লাস এ বার প্লাস বি বার প্লাস সি, তার উপরে হোল বার, আবার প্লাস দেবে। এখানে ডাবল বার নেই, যেভাবে আছে সেভাবে লিখলাম, এ বার প্লাস বি বার প্লাস সি বার, তার উপরে হোল বার। এবার তুমি চিত্র অঙ্কন করবে। তো এই চিত্রটা ভালো মতো সবাই বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা লম্বা দাগ দিব। কার জন্য বলতো? লম্বা দাগ দিব প্রথমে এর জন্য। আমরা একটু নিচে আসছি, প্রথমে দিলাম এ এর জন্য, এরপরে লম্বা দাগ দিলাম কার জন্য বলতো? বি এর জন্য, এরপরে আমরা লম্বা দাগ দিলাম এই সি এর জন্য। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। এবার সিঙ্গেল বার আছে কিনা? হ্যাঁ, এ এর উপরে বার আছে, বি এর উপরে আছে, সি এর উপরে আছে। তাহলে আমরা এ থেকে আমরা মৌলিক গেট দিয়ে অঙ্কন করার সময় নট গেট দিয়েছিলাম, ন্যান্ড দিয়ে আঁকার সময় এক ইনপুটের ন্যান্ড গেট এঁকেছিলাম, তবে যাওয়ার সময় 2 ইনপুট বানিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু আমাদের নর গেট অঙ্কন করতে হবে। তাহলে এখন আমরা এক ইনপুটের একটা নর গেট অঙ্কন করলাম, কিন্তু এটা যাওয়ার সময় 2 ইনপুট বানিয়ে দিতে হবে। তাহলে আমরা যাওয়ার সময় 2 ইনপুট বানিয়ে দিলাম, এটা নট গেটের মতো কাজ করবে, অর্থাৎ এইটাই হবে আমাদের এবার। এবার বি বার কিভাবে রাখবো? এখান থেকে আমরা একটা নর গেট অঙ্কন করলাম, নর গেট একটু অর্ধচাঁদ করে দিবে আর 2 ইনপুট বানিয়ে দিবে, গোল চিহ্ন দিবে, এরপর এইভাবে দাগ দিবে, এটার নাম হবে বি বার। আমি ছোট করে লিখছি যাতে জায়গা ধরাতে পারি। এরপরে সি থেকে আবার একটা তুমি নর গেট অঙ্কন করবে, গোল চিহ্ন দিবে, 2 ইনপুট বানিয়ে দিবে, এটার নাম হবে সি বার। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। এবার তুমি দেখে দেখে দাগ টানো। প্রথমে তুমি এ থেকে দাগ টানবে, এরপরে বি বার থেকে দাগ টানবে, এরপরে সি বার থেকে দাগ টানবে। টানার পর তোমার কিন্তু অঙ্কন করতে হবে নর গেট, এটা বাধ্যতামূলক আঁকতে হবে, না হলে তুমি মার্কস পাবে না। তাহলে এখন বলো তো, এ থেকে দাগ টানলাম প্লাস, এটা যোগের কাজ করি, এরপরে বি বার, এরপরে কার থেকে দাগ টানলাম? প্লাস সি বার, মানে এটা যোগের কাজ করলো, আর গোলের জন্য দিলাম হোল বার। এই যে এই অংশটা কিন্তু এসে গেল। এবার এই অংশ টানার চেষ্টা করো তো। এই অংশ টানার জন্য প্রথমে আমাদের এ বার থেকে দাগ টানতে হবে, টানলাম, এরপরে কার থেকে? তোমরা এই দাগগুলো লাগিয়ে দিবে। এরপরে বি থেকে দাগ টানবে, এরপরে তুমি দাগ টানবে সি বার থেকে, এই সি বার থেকে দাগ টানলাম,
তো টানার পর কোন গেট অঙ্কন করতে হবে? এই নর নামক গেটটা আমাদের অঙ্কন করতে হবে, আঁকলাম। এবার হলো কি, এ বার প্লাস বি প্লাস সি বার, গোলের জন্য দিলাম হোল বার। আবার এটা টানার চেষ্টা করো, এ বার বি বার সি, এই যে এ বার, এরপরে বি বার, এরপরে টানলাম সি থেকে, আবার রাখলাম কোন গেট? নর গেট। এবার হলো কি, এ বার প্লাস বি বার প্লাস সি, গোলের জন্য হোল বার। এরপরে আমরা টানবো এ বার বি বার সি বার, এই যে দাগ টানলাম এ বার, এরপরে বি বার, এরপরে টানলাম সি বার থেকে, কোন গেট আঁকতে হবে? নর গেট। তো নর গেট আঁকার পর আমাদের কার কার থেকে দাগ এসেছে বলতো? এ বার প্লাস বি বার প্লাস এটা আসলো সি বার, আর গোলের জন্য কি? হোল বার। এবার এই চারটা তার আমাদের একসাথে করতে হবে না বলতো? কারণ এই চারটা জিনিসই তো যোগ আকারে আছে। তো যোগ আকারে থাকুক আর যে আকারে থাকুক, এই চারটা তার কিন্তু আমাদের একসাথে নেওয়ার পর কোন গেট অঙ্কন করতেই হবে? নর গেট অঙ্কন করতে হবে। এইবারের জায়গাটা তোমরা ভালো মতো বোঝার চেষ্টা করো। আমি একটু এইভাবে লিখবো, সবাই বোঝার চেষ্টা করো, কোনাকুনি লেখার চেষ্টা করো, বুঝো কিনা দেখো। তো প্রথমে আসলো এ প্লাস বি বার প্লাস সি বার, আর এই হোল বারটা সহ এই অংশটা আসলো। এই গেটটা কিসের কাজ করবে? যোগের কাজ। এই যে আমরা দিলাম যোগ। এবার এই অংশটা আসলো, কে আসলো? এ বার প্লাস বি প্লাস সি বার, তার উপরে হোল বার, এই যে দ্বিতীয় অংশটা আসলো। আবার দিলাম যোগ। এবার তৃতীয় অংশটা কে আসলো বলতো? তৃতীয় অংশটা আসলো এ বার প্লাস বি বার প্লাস সি, আর হোল বার সহ কিন্তু আসলো। চতুর্থতে কি আসলো খেয়াল করো, চতুর্থতে আসলো হলো প্লাস এ বার প্লাস বি বার প্লাস সরি এ বার প্লাস বি বার প্লাস সি বার, হোল বার সহ কিন্তু আসলো। এখন বলো তো, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। প্রথম অংশ আসলো, দ্বিতীয় অংশ আসলো, তৃতীয় অংশ আসলো, চতুর্থ অংশ আসলো, এই চারটা অংশ যোগ হলো। এই গোলের কাজটা কি তুমি করেছো? এই গোলের কাজ কিন্তু তুমি করোনি। এই গোলের জন্য একটা হোল বার এই যে পড়ে গেল, একটু বুঝে নাও, এই হোল বারটা কিন্তু পড়ে গেল। এখন তোমরা আমাকে বলো, আমরা যে আপডেট সমীকরণটা করেছিলাম, আমরা যে সমীকরণটা আপডেট করেছিলাম মানে যোগ এনেছিলাম, ওইটার ভিতরে কি হোল বার আছে? ওইটার ভিতরে কিন্তু হোল বার নেই। তো আমাদের এখানে আবার হোলবার এসে গেল, তাহলে এই সমীকরণ তো মিললো না। তো নর গেট দিয়ে আমরা বাস্তবায়ন তার হলো না। এখন তুমি ভাবতে পারো তাহলে মানে গোল চিহ্নটা বাদ দিয়ে দিব। গোল চিহ্ন বাদ দিলে এটা তো আর নর গেট থাকে না, এটা হয়ে যায় অর গেট। তোমাদেরকে তো বলেছে নর গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য, তাহলে নর তো রাখতেই হবে বাধ্যতামূলক। তাহলে আমরা কি করতে পারি? তো তোমরা মনে রেখো, কখনো কোনো কারণে যদি আমরা যে সমীকরণটাকে আপডেট করি, ওই সমীকরণটার মতো এই সমীকরণটা না আসে, অর্থাৎ অতিরিক্ত একটা ভার পড়ে যায়, যদি কখনো অতিরিক্ত বার পড়ে গেলে আমরা অতিরিক্ত একটা গেট আঁকবো। কোন গেট আঁকবো? নর গেট হলে নর গেট আঁকবো, ন্যান্ড হলে ন্যান্ড গেট আঁকবো। ন্যান্ডের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা আরেকটা এই একতারের ভিতরে আরেকটা আমরা নর গেট অঙ্কন করব। কেন আঁকবো তুমি এটা বোঝার কথা, কারণ আমরা একটু আগে বলেছিলাম এক ইনপুটের যে নর গেট গুলো, এগুলো একটা বারের কাজ করে, মানে একটা বার দেয়। এখন তুমি চিন্তা করো তো, আমরা কি সমীকরণটা পেয়েছিলাম? আমরা এগুলো একটু মুছে দেই। আমরা সমীকরণটা পেয়েছিলাম হলো এই যে এটা, এ প্লাস বি বার প্লাস সি বার, তার উপরে একটা হোল বার, প্লাস এ বার প্লাস বি প্লাস সি বার, তার উপরে হোল বার, আবার এ বার প্লাস বি বার প্লাস সি, তার উপরে একটা হোল বার। এরপর আমরা পেয়েছিলাম এ বার প্লাস বি বার প্লাস সি বার, তার উপরে একটা হোল বার। আর এই গোলের সরি, এই হোল বারটা তো আগে একটা ছিল। এখন আমরা যে আরেকটা, মানে এটাই তো আবার লিখলাম আমরা, এখন আমরা যে আরেকটা নরগেট অঙ্কন করলাম, এই নরগেট কিন্তু এক ইনপুটের, এই যে একটার এসেছে যাওয়ার সময় দুইটার গিয়েছে, এটা কিন্তু হোলবারের কাজ করবে। তাহলে এইটা হোলবার পড়লো। এখন তোমার মনে মনে আবার ভাবতে পারো যে স্যার এখনো তো মিললো না। এখন তুমি আমাকে বলো, এটার কারণে যে একটা বার পড়লো, এই বারটা পড়লে ডাবল বার হয়ে গেল না? সমান সমান ডাবল বার হয়ে গেল না? তো সমান সমান ডাবল বার হওয়ার কারণে এই ডাবল বার তুমি না লিখলেও চলবে। তাহলে আমরা এই ডাবল বার লিখবো না, কারণ এখানে নেই। আবার আরেকটা কথা আছে, যদি তুমি এখানে ডাবল বার দেখিয়ে দাও তাহলে এখানে দেখাতে হবে। আমরা যেহেতু এখানে ডাবল বার দেখাইনি, তাহলে তুমি এখানেও দেখাবে না, মনে মনে এই দুইটা ডাবল বার বাদ। আবার বলছি, যদি তুমি এখানে দুইটা ডাবল বার দাও, তাহলে এখানেও দুইটা ডাবল বার দিতে হবে। দরকার হলে তুমি আরেকটা লাইন লিখে ওইখানে দুইটা ডাবল বার দিবি। তো আমি দেইনি, এটাই কিন্তু আমাদের এফ এর মানকে নর দ্বারা আমরা বাস্তবায়ন করেছি।